স্যার শুভ অপরাহ্ন। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি। শুভ অপরাহ্ন তোমাকে। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আমরা আপনার থেকে খুব ঘরোয়াভাবে আপনার কথা এবং লেখা সম্পর্কে জানবো। আমরা স্যার এই প্রোগ্রামটা 3টি ধাপে সাজিয়েছি। প্রথম ধাপে স্যার একটু প্রশ্ন উত্তরগুলো একটু বড় হতে পারে। দ্বিতীয় ধাপে স্যার 1 সেন্টেন্সে 2 সেন্টেন্স আপনি বলতে পারেন। আর স্যার তৃতীয় ধাপে স্যার এটা র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট, সেখানে স্যার আপনি 1-2 শব্দ বলতে ইয়েস পারেন। এর মতো। ওকে আচ্ছা, স্যার। আপনার প্রিয় বই? এক কথায় বলা মুশকিল, তবে যে দু তিনটে বই আমাকে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে, তাদের প্রথম একটা হচ্ছে ক্রাইস্ট ক্রুসিফাইড, নিকোস কাজানজাকিসের। আরেকটা হচ্ছে ডস্টোভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। আর একটা এই 2-3 বছর পরে পড়া আর কি, সেই ইউনিভার্সিটি লাইফেই, সেটা অডিসি মডার্ন সিকুয়েল, ওই নিকোস কাজানজাকিসের। এই তিনটে বই পড়ে আমি অভিভূত হয়েছিলাম, একেবারে অভিভূত হয়েছিলাম। স্যার আপনার প্রিয় লেখক? প্রিয় লেখক এখন আর সে অর্থে কেউ নেই, একসময় ছিলেন, যখন নিকোস কাজানজাকিস আমার খুব প্রিয় লেখক ছিলেন, খুবই প্রিয়। স্যার এমন কোনো চরিত্র যেটা আপনি হতে চান, বইয়ের চরিত্র? বইয়ের চরিত্র জি স্যার। অথবা বাস্তব জীবনে? এক সময় তো মনে হতো আমি অমুক হব তমুক হব, সব বড় বড় লোকদের, কিন্তু তারপরে তো কিছুই হতে পারিনি। আমি নিজেই যেটুকু হয়েছি তাতেই আমি সন্তুষ্ট। স্যার যদি সুযোগ আসে কোন কোন লেখকদের সাথে আপনি আড্ডা দিতে চান? আড্ডাবাজ আমি ঠিক না, আড্ডা ঠিক আমার আসে, আড্ডা দিতে গেলে না খুব মানে কথায় পটু হতে হয়, হ্যাঁ। তো সেইটা আমি যেহেতু না শুনে, তবু আমার মনে হয় যে আড্ডা পেলে ভালো হতো যাদের হিউমার সেন্স ভালো, হ্যাঁ, যারা হিউমার করতে পারে এবং হিউমার বোঝে জি স্যার। এবং এনজয় করে, তাদেরকে নিয়ে আড্ডা দিতে ভালো লাগবে, হ্যাঁ। এবং হিউমার বোঝে, আমার ভাই খুব আড্ডা দিতেন, আখতারুজ্জামান ইলিয়াস। তো তার সঙ্গে ছিলেন বুড়ো ভাই বলে এক ভদ্রলোক, গোলাম রসুল ওদের নাম ছিল, আর বিপ্লব দাস বলে একজন, সে কথায় কথায় শুধু হাসাতো লোককে, হ্যাঁ। চমৎকার চরিত্র, মারা গেছেন দুজনেই, কিন্তু চমৎকার চরিত্র। সুতরাং হিউমারাস লোককে আমার আড্ডা দেওয়ার জন্যে মানে বেশি পছন্দের। স্যার বাংলা সাহিত্যে আর কে কে নোবেল পেতে পারতেন বলে আপনি মনে করেন? নোবেলটাকে আমি করি না, খুব একটা স্ট্যান্ডার্ড ধরি না, কারণ যারা নোবেল পাচ্ছেন ইদানিং অজ্ঞাত অখ্যাত এবং অনেকটা পলিটিক্যাল হয়ে গেছে। স্থান আগের থেকেও তাই ছিল, স্থান বেসিস করে অমুক জাতির মধ্যে আজকে দিতে হবে, এবার দিতে হবে, সেখানে দেওয়া হচ্ছে, হ্যাঁ। বাংলা সাহিত্য, হ্যাঁ হ্যাঁ, বাংলা সাহিত্যে এরকম তো অনেক, বেশ কয়েকজনই আছেন, হ্যাঁ। রবীন্দ্রনাথের পরে তো ডেফিনেটলি মানিক বন্দ্যোপাধ্যায় তো পেতে পারতেনি। তারপরে আমাদের এখান থেকে আমার তো মনে হয় আখতারুজ্জামান ইলিয়াস ওই খোয়াব নেওয়ার জন্য পেতে পারতো। হাসান আজরা বলেছেন এক জায়গায়, তাই না, যে নোবেল প্রাইজ ওসব কোনো ব্যাপারই না, হ্যাঁ। হেমিংওয়ে তো একটা বইয়ের জন্যই পেয়েছেন, ওল্ড ম্যান এন্ড দ্য সির জন্য, তাই না। তো এরকম তো আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে ওই সতীনাথ ভাদুরী, বিভূতিভূষণ হয়তো সেই অর্থে না, উনি গীতলতা বেশি তার, হ্যাঁ। ইভেন এখান থেকে জানি না লাল সালুর জন্যে ওয়ালিউল্লাহ পেতে পারতেন কি না, হ্যাঁ। তো এই আর কি। স্যার আপনার কাছে প্রেম কি বা প্রেমের সংজ্ঞা কি? প্রেম তো অনেক রকমের। কোন জি স্যার। প্রেম? স্যার ব্যক্তি আপনার প্রেম যেটাকে বলে অ্যামোর, জি এটা মিথের শক্তির মধ্যে আছে কিন্তু, হ্যাঁ, পাওয়ার অফ মিথে, ক্যাম্বেল সুন্দর বলছেন। অ্যামোর, অ্যাগেপ, আর একটা কি যেন, অ্যাগেপ মানে হচ্ছে বিশ্বপ্রেম, দেশপ্রেম, জাতিপ্রেম, হ্যাঁ, মানব মানব প্রেম, ওটা হচ্ছে অ্যাগেপ। আর অ্যামোর হচ্ছে তোমার এমনি নর্মাল যে প্রেম, অ্যামোরাস। আর আরেকটাকে বলছেন যেটা দৈহিক প্রেম, লাস্ট টাইপের আর কি, হ্যাঁ। তো এই তিন ধরনের প্রেম আছে। আমার তো মনে হয় যে শেষের যেটা, প্রথমে যেটা বললাম সেটাই, মানব প্রেম। হ্যাঁ, মানব প্রেম, ওটাই অনেক অনেক মহৎ। স্যার এমন কোনো প্রিয় শিক্ষক আছে যার কাছে আপনি ঋণী? প্রিয় শিক্ষক, আমার ভালো লাগার শিক্ষক স্কুলেও ছিলেন, ইউনিভার্সিটিতেও, কলেজেও একজন দুজন ছিলেন, ইউনিভার্সিটিতে ছিলেন সিরাজ স্যারকে আমি খুবই পছন্দ করতাম। তারপরে আহসানুল হক সাহেব বলে একজন আছেন, যিনি আমাকে বলেছিলেন যে তুমি সুইফট অনুবাদ করো, হ্যাঁ। এবং আমি একটা এ মডেস্ট প্রপোজাল অনুবাদ করে ওনাকে দেখিয়েছিলাম, সবিনয় নিবেদন নাম দিয়ে।
তো এরকম কিছু শিক্ষক তো আছে। স্কুলে কিছু শিক্ষক ছিলেন আদর্শবাদী টাইপের, এবং তারা ছাত্রদের খুব নিজের মতো করে ভালোবাসতেন। হ্যাঁ, এবং আমি যেহেতু ছেলেবেলায় একটু গান টানাও করতাম, ওই একজন টিচার ছিলেন, তিনি প্রায় ক্লাসের শেষে বলতেন তোকে গাইতে হবে, ক্লাসের মধ্যে গান করতাম, ফলে ক্লাসটা একটা মোটামুটি ভালো পরিবেশ। হ্যাঁ পরিবেশ সৃষ্টি হতো ভালো। এবং ওরা যে এভাবে নীরবে ইন্সপায়ারও করছেন, জি, সেটা হয়তো ওনারা বুঝতে পারতেন না, কিন্তু আমিও বুঝতাম যে পরবর্তীতে হ্যাঁ বুঝে ফেলছেন। জি, এটা টিচার থাকা দরকার। স্যার জীবনের কোনো সংজ্ঞা হয় কি? সংজ্ঞা, জি স্যার। জীবন লাইফ ইজ এ বিচ, ইংরেজিতে বললে সেভাবে বলে, কিন্তু জীবন হচ্ছে আমার মনে হয় এক ধরনের মানে বসবাস করা। এই বলতে পারি যে এক ধরনের স্টোইক যদি ধারণা থাকে তোমার মধ্যে, জি স্যার। স্টোইসিজম, যেটা আমার কাছে খুব উন্নত মানের ফিলসফি মনে হয়, যে অ্যাকসেপ্ট উইদাউট কমপ্লেইন্ট। হ্যাঁ, জি স্যার। মানে ঘ্যান ঘ্যান না করে কিংবা অভিযোগ নিকে অ্যাকসেপ্ট করে, যেটা তুমি পাল্টাতে পারবে না, যেটা করে জাস্ট অ্যাকসেপ্ট ইট কামলি কোয়াইটলি, এবং এগিয়ে যাও সামনের দিকে। হ্যাঁ, এদিক ওদিক এটা স্যার অ্যাবসার্ডিটির একটা মূল মন্ত্র অনেকটা, যে অ্যাবসার্ডিটি, এক্সিস্টেন্সিয়ালিজম সবই, কিন্তু আলটিমেটলি গিয়ে এরা বলছে যে লাইফ ইজ মিনিংলেস। জীবনকে ওভাবে দেখো যে 50 বছর আগে কোথায় ছিলে, 50 বছর তোমার জন্মের 50 বছর আগে ইউ ডোন্ট নো, মৃত্যুর পরে কোথায় যাবে, এখানে শিখিয়েছে, এখানে আসার পরে যে ধর্ম টর্ম এইসব গল্প শিখিয়েছে, আলটিমেটলি কি যেসব নিহারিকার এইসব ছবি আসছে না, জি স্যার। নাসা থেকে যেসব ছবি রিলিজ করছে, ওসব দেখে কি মনে হয় যে বেহেশত দোজখ কেউ একজন শাসন করছেন, এসব কিছু আমরা হচ্ছে এই প্রকৃতির অংশ। হ্যাঁ, এবং এইভাবেই ফাইট করে মানে টিকে থেকে যতটা পারা যায় অ্যাডজাস্ট করে, অন্যের ক্ষতি না করে, ভালো কাজ করে, লাইফে যে কম্পার্টমেন্ট আছে এই 40, 50, 60, 70 বছরে, এটার মধ্যে ভালো মতো জীবনযাপন করে যাওয়া, এটাই হচ্ছে জি স্যার। জীবন। স্যার শেষ প্রশ্ন, আপনি স্যার আমাদের নতুন প্রজন্মের জন্য কোনো দীক্ষা বা বার্তা দিবেন কি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে স্যার? না, এই যেসব বললাম আর কি, যে একনিষ্ঠ হও এবং সৎভাবে জীবনযাপন করো, এবং বেশি ন্যাগিং না হয়ে, হ্যাঁ, একটা স্থিতধী যে একটা উদ্দেশ্য নিয়ে চলা, এবং অন্যের ক্ষতি না করে আর কি, অন্য কাউকে বেশি ডিস্টার্ব না করে চলা, নিজের কাজটুকু নিজের যেখানে আছে যেটুকু কন্ট্রিবিউট করতে পারে সেটুকু করলেই যথেষ্ট। সবার কাছে সব কিছু আশা করা উচিত না, তাই না? সেটা দেওয়ার ক্ষমতাও সবার নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি বেশ কজন উল্লেখযোগ্য পণ্ডিতের কাছে পড়াশোনা করেছি, তাদের ক্লাস করেছি, তাদের সান্নিধ্য পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাদেরই একজন হচ্ছেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। তাকে আমি প্রায় 40 বছর ধরে চিনি। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে উচ্চতর ডিগ্রি এবং গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তিনি এমন একজন পণ্ডিত লোক যিনি ইংরেজি ভাষা ও সাহিত্য এবং বাংলা ভাষা ও সাহিত্য এবং অন্য বেশ কটি দেশের ভাষা ও সাহিত্য সম্পর্কে সম্যক অবহিত, এবং এক্ষেত্রে আমি একটি শব্দ বলতে চাই যে সুপণ্ডিত। আরেকটি ব্যাপার হচ্ছে যে ইলিয়াস স্যার খুব নীতিবান, কর্মে নিষ্ঠাবান একজন মানুষ। এখানে একটি কথা বলা প্রয়োজন যে ইলিয়াস স্যার যে এত বড় সুপণ্ডিত, এত ভালো একজন লেখক এবং ঈশ্বরীয় রকম উজ্জ্বল গবেষক, সেটা কিন্তু আমাদের দেশের খুব বেশি লোক জানে না। হয়তো আমি তার ছাত্র না হলে কিংবা তার লেখা দু একটা অনুবাদ কিংবা গবেষণামূলক বই না পড়লে আমিও জানতে পারতাম না। এটা স্যারের জন্যে দুর্ভাগ্যজনক, কিন্তু তার চাইতে বেশি দুর্ভাগ্য তাদের যারা স্যারকে জানে না। স্যারের প্রচুর অনুবাদ গ্রন্থ আছে এবং অনুবাদের ক্ষেত্রে তিনি বলতে গেলে খুবই কৃতবিদ্য একজন মানুষ। স্যারের গবেষণা গ্রন্থ আছে, স্যারের প্রবন্ধ আছে ইংরেজিতে এবং বাংলায়।
অর্থাৎ তার লেখালেখি এবং গবেষণা এবং পড়াশোনার জগৎটা অনেক বড়, বিস্তৃত, ধরা যাক বলা যেতে পারে মহাদেশের মতো বিস্তৃত। I completed a translation studies course with Khaliquzzaman Ilyas sir. He's so polite and caring and teaches with great clarity and practical insights. We have learned a lot from him. I think having him as a teacher in my life has truly been a great blessing. He is so polite, and actually we have missed him a lot because we didn't got many classes from him, but as far as I have taken the courses with him, he's an amazing and great teacher. হ্যাঁ, আমাদের এমন একজন অধ্যাপক আছেন, প্রফেসর খালিকুজ্জামান ইলিয়াস স্যার, যার তুলনা একমাত্র তিনি নিজেই। মহাকাব্যিক সৃষ্টিশীলতায় ভরপুর তার অনুবাদ কর্মসমূহ সাধকের মতো নীরবে সবিনয়ে নিরলস সাধনার মধ্য দিয়ে চিরকাল ভিড় এড়িয়ে গেছেন। স্যার, আপনার চোখে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ এবং আল মাহমুদ। রবীন্দ্রনাথ তো মহিরুহ। রবীন্দ্রনাথের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলার চেষ্টা করে, যে তার তার পৈতৃক ব্যাপার স্যাপারগুলো, পৈতৃক কিংবা দাদার দ্বারকানাথ ঠাকুর থেকে, তো ওসব বাদ দিয়ে রবীন্দ্রনাথকে যে আমরা পেয়েছি, আমাদের তো গর্ব করার কম জিনিসই আছে এই জাতির। রবীন্দ্রনাথ তো এরকম বলা যেতে পারে একদম কি বলবো, মনস্টারাস প্রতিভা। হ্যাঁ, সব দিকে তার এত সাকসেস, যেটাতে হাত দিয়েছেন সেটাতেই তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাকে অনেক কিছু সৃষ্টি করে নিতে হয়েছে। এরপরে যারা এসেছে তাদের জন্য সহজ হয়ে গেছে, হ্যাঁ, রাস্তাটা সহজ হয়ে গেছে। আর নজরুল ইসলাম তো আমি বলবো যে পৃথিবীতে এরকম এত কম বয়সে এত কম স্প্যান অফ ওয়ার্ক, তাই না, 20-22 বছর কাজের সুযোগটা পেয়েছেন, এবং এত বেশি সৃষ্টি, বিশেষ করে গানের ব্যাপারে আমার মনে হয় না পৃথিবীতে একক কেউ একজন আছে যে এতগুলো গান লিখেছে, একা সুর দিয়েছে। হ্যাঁ, এটা বিস্ময় প্রতিভা, বিস্ময় চাইল্ড আর কি। হ্যাঁ, অদ্ভুত। তো নজরুলের সঙ্গে অন্য ওভাবে রবীন্দ্রনাথেরও তুলনা হয় না এইসব দিকে। কোয়ালিটির দিক থেকে বলবো নজরুল ইসলাম অনেক শাখাতে খুবই দুর্বল, বিশেষ করে উপন্যাস কিংবা গদ্য, কিন্তু তার যে কবিতার যে স্ফুরণটা, হ্যাঁ, ওটা আনপ্যারালেলড। বিদ্রোহী কবিতার মধ্যে কবিতা খুব কম আছে বিশ্ব সাহিত্যে। আর স্যার জীবনানন্দ দাশ আপনার? জীবনানন্দ দাশ অন্য ধরনের, অনেক শান্ত সমাহিত, কিন্তু এত বেশি দার্শনিক ব্যাপারগুলো তার মধ্যে এত চমৎকারভাবে এসছে, যেটা এমনকি নজরুলেও নেই, রবীন্দ্রনাথের সেভাবে আসেনি। কিন্তু আমি অবাক হই যে রবীন্দ্রনাথ কেন জীবন দাসকে সেভাবে মূল্যায়ন করেননি। হ্যাঁ, কিন্তু জীবন দাস কিন্তু রবীন্দ্রনাথের পরে সবচেয়ে বেশি লোক পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করেছে। আর আল মাহমুদ স্যার কি? আল মাহমুদ অনেক, তিনি বেসিক্যালি কবি সত্তা। হ্যাঁ, একদম কবি সত্তা, কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। গ্রামের ব্যাপারগুলো যেভাবে তিনি নিয়ে এসছেন, ছন্দ, চমৎকার ছন্দ, আমাদের দেশে গর্ব করার মতো আল মাহমুদ, শহীদ কাদরী, শামসুর রহমান, এরাই কয়েকজনই আছেন। হ্যাঁ, তো আল মাহমুদ আমি জেনুইন কবি মনে হয়, কবি সত্তা। শেষের দিকে হয়তো একটু ওই ধর্মর ব্যাপারে একটু ডিরেইলড হয়ে গেছিলেন বলা চলে। কারণ যখন কোনো কিছুকে একদম অন্ধভাবে বিশ্বাস করা যায়, তখন কিন্তু শিল্পী সত্তাটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। স্যার, উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনার? শেক্সপিয়ার তো সেই কত বছর আগে, 400-450 বছর আগে, তাই না? তো সেই সময়ে যে ধরনের আধুনিক চিন্তা ভাবনা তার, হ্যাঁ, রবীন্দ্রনাথের চেয়েও তিনি আধুনিক। এবং তিনি যেসব থাকে না কোটেশনগুলো আর কি, ওইসব স্পার্ক, তাতে বোঝা যায় তার যে জীবনবোধ কত সূক্ষ্ম এবং কত চট করে ওসব যদি মডার্ন ইংলিশে লেখা যায়, চট করে একজনের মনের মধ্যে ধরে বসবে, আধুনিক মানুষের। হ্যাঁ, সুতরাং হি ওয়াজ এ ভেরি মডার্ন ড্রামাটিক। স্যার, সততা, নিষ্ঠা এবং দায়বদ্ধতা সম্পর্কে আমাদের নতুন প্রজন্মকে একটু সহজ করে বলবেন?
না না, এসব ছাড়া তো মানুষ হওয়া যাবে না, তাই না? সততা না থাকলে কি থাকবে? অসততা, তার মানে পশু, হ্যাঁ, জানোয়ার। তো নিষ্ঠা, নিষ্ঠা না থাকলে তো কোনো কাজই সাফল্য আসবে না। হ্যাঁ, অনিষ্ঠ কাজ, অনিষ্ট সেটা তো নষ্ট জিনিস, তাই না? অতএব এসব তো এসেনশিয়াল জিনিস, থাকতেই হবে। স্যার, বিশ্ব সাহিত্যের যেসব গ্রন্থ আপনি অনুবাদ করেছেন তার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে? গুরুত্বপূর্ণ আমার কাছে মোটামুটি সবগুলোই লাগে, তবে সোসিওলজিক্যাল মানে অ্যানথ্রোপোলজিক্যাল জিনিসগুলো দেখলে আমার কাছে গোল্ডেন বাউ, যেটা একটা ল্যান্ডমার্ক একটা বই, বিশ্ব সাহিত্য, তো সেটাকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এছাড়া গালিভারের ভ্রমণ কাহিনী তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, ওটা তো মানে গোল্ডেন বাউয়ের চেয়ে কোনো অংশেই কম পরিচিত না, আর তারও প্রায় 200 বছর আগে, তাই না? পুরনো বই কে নতুন বই ইম্প্যাক্ট সৃষ্টি করছে পুরনো বইয়ের উপরে। হ্যাঁ, যে বইটা লেখা হয়ে গেছে এবং সেটা অথরও মারা গেছেন, নতুন একটা বই এসছে, হ্যাঁ, অনেক বছর পরে, সেই বইটা কি করে ওই লেখককে কিংবা ওই লেখাকে মানে কানেক্ট করছে কিংবা ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, এটা এমন হতো একটা ঘরে অনেক বই ঢোকানো হচ্ছে, নতুন একটা বই আসছে, তখন সেই বইটাকে জায়গা করে দেওয়ার জন্য অন্য বইগুলো নড়ে চড়ে বসে তাকে জায়গা করে দিচ্ছে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি, যে ট্র্যাডিশনাল যে ব্যাপারটা সেটা ওই নতুন ইন্ডিভিজুয়ালের কাজকে তারা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে, অ্যাবজর্ব করছে। কীভাবে? এই নতুন বই সম্পর্কে যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন আমরা ওই পুরনো বইগুলোর দৃষ্টান্ত টেনে আনছি, তার সঙ্গে কম্পেয়ার করছি। হ্যাঁ, কম্পেয়ার করার ফলে ওই পুরনো বইয়ের প্রতি যে পাঠকের যে দৃষ্টিভঙ্গি সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে একটু একটু। হ্যাঁ, এটার ফলে ফলে এই নতুন জিনিসটাও পুরনো জিনিসকে ইনফ্লুয়েন্স করছে, প্রভাব করছে। এটা একটু অদ্ভুত। টি.এস. এলিয়টের এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে খুব। স্যার, আমরা জানি আপনি ভায়োলিন বাজাতেন, এখনো কি চর্চা করেন? সেই ইউনিভার্সিটি লাইফে কিছুটা, না চর্চা কেন, ভায়োলিন আছে আমার কাছে, কিন্তু চর্চা ছাড়া হয় না এসব। এসব গুরু মারা দিতে বলে না, জি স্যার। গুরু না ধরলে হয় না। স্যার, মানুষের জীবনে কি সঙ্গীতের প্রভাব? ও বাপ, এ তো মানে অবিচ্ছেদ্য প্রভাব, এই প্রভাব থাকতেই হয়। সঙ্গীত ছাড়া তো জীবন মানে কল্পনা করা যায় না, একটা রোবট। স্যার, আপনি কোন সঙ্গীত স্বর্গে চাইবেন যদি অপশন থাকে? স্বর্গে গিয়ে? জি স্যার, যদি অপশন থাকে স্যার। সাধারণত ক্লাসিক্যাল সঙ্গীত, রাগ প্রধান সঙ্গীতের কাছে অন্য সব কিছু একটু জল লাগে, তাই না? 20-22 বছর কাজের সুযোগটা পেয়েছেন এবং এত বেশি সৃষ্টি, বিশেষ করে গানের ব্যাপারে আমার মনে হয় না পৃথিবীতে একক কেউ একজন আছে যে এতগুলো গান লিখেছে, একা সুর দিয়েছে। হ্যাঁ, এটা বিস্ময় প্রতিভা, বিস্ময় চাই আর কি। অদ্ভুত। তো নজরুলের সঙ্গে অন্য কোনোভাবে রবীন্দ্রনাথের তুলনা হয় না এইসব দিকে। কোয়ালিটির দিক থেকে বলবো নজরুল ইসলাম অনেক সাংঘাতিক, খুবই দুর্বল, বিশেষ করে উপন্যাস কিংবা গদ্য, কিন্তু তার যে কবিতার যে স্ফুরণটা, ওটা আনপ্যারালেলড। বিদ্রোহী কবিতার মধ্যে কবিতা খুব কম আছে বিশ্ব সাহিত্যে। স্যার, আমরা জানি যে পরিশ্রম এবং ধৈর্য অনুবাদের ক্ষেত্রে খুব জরুরি। এই কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মূল্যবোধ আপনার জীবনে কিভাবে গড়ে তুলেছেন? না, এটা তো এসেনশিয়াল যে ধৈর্য থাকতে হবে, পরিশ্রম করতে হবে। কে একজন বলেছেন না যে ইন্সপিরেশন হচ্ছে 2% আর পার্সপিরেশন হচ্ছে 98%, তাই না? বোধহয় মার্ক টুয়েন কেউ বলেছেন। তো পরিশ্রম ছাড়া তো কিছু হয় না। খুব ট্যালেন্টেড লোক সে যদি আলসে হয়ে বসে থাকে, কিছুই না তৈরি করে, প্রডিউস করে, তাহলে মূল মন্ত্র হওয়া উচিত বিনয়, বিনয়ের সঙ্গে বসবাস করা এবং ভালো কাজ একাগ্র চিত্তে ভালো কাজ করা, অন্যের অসুবিধার সৃষ্টি না করে
অন্যের কোনো রকম মানে তাকে কাউকে খাটো না করে নিজের কাজ নিজে করা, এটাই মানুষের একটু উচিত। আজ অবধি তার অনুবাদ গ্রন্থের সংখ্যা 17টি। এর মধ্যে উল্লেখযোগ্য গালিভারের ভ্রমণ কাহিনী, মিথের শক্তি, গ্রেকোর কাছে প্রতিবেদন আত্মজীবনী, পেয়ারার সুবাস। স্কুলে কিছু শিক্ষক ছিলেন আদর্শবাদী টাইপের এবং তারা ছাত্রদের খুব নিজের মতো করে ভালোবাসতেন। এবং আমি যেহেতু ছেলেবেলা একটু গান টানা করতাম, একজন টিচার ছিলেন, তিনি প্রায় ক্লাসের শেষে বলতে তোকে গাইতে হবে, ক্লাসের মধ্যে গান করতাম। ফলে ক্লাসটা একটা মোটামুটি হ্যাঁ পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং ওরা যেভাবে নীরবে ইন্সপায়ারও করছেন সেটা হয়তো ওনারা বুঝতে পারতেন না, কিন্তু আমিও বুঝতাম টিচার থাকা দরকার। স্যার, প্রিয় ছাত্রছাত্রী যাদের কথা আপনার এখন মনে পড়ছে আছে কেউ? ছাত্রছাত্রী আছে, ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2-3 জনের কথা বেশ মনে পড়ে। ওরা খুব উৎসাহী ছিল আর কি, গান বাজনা করতে ভালো, কিন্তু তারা কেউ মারা গেছে 2-3 জন, কিন্তু তারা ঠিক সেই অর্থে যেমন তুমিই ছিলে, কিন্তু এখন তো তুমি খুব ভালো একটা পজিশনে আছে। এছাড়া ধরো অনেকেই অনেক বড় বড় পজিশনে গিয়ে রিটায়ার করেছে, অনেকে এই জগৎ ত্যাগ করেছে। একটা মেয়ে ছিল, সে তবলা বাজাতো। আচ্ছা, এক্সেপশনাল। হ্যাঁ, সে পরে সেক্রেটারি হয়ে রিটায়ার করেছে। তারপরে ইব্রাহিম বলে একজন ছিল, সে ছাত্রদের ঠিক করতে পারে, খুব উৎসাহী। এরা খুব লাইভ যে ফোর্স, যে এলান বেটার বলে না, লাইভ ফোর্স এদের প্রচন্ড ছিল। কোনো একটা অনুষ্ঠান করতে গেলে বোঝা যেত এরা কিরকম উৎসাহী ছিল। স্যার, আপনার কাছে রাজনীতি? ও, রাজনীতিতে আমাদের সবচেয়ে খারাপ জায়গা। মানে এই জিনিসটা যদি আগে থেকেই ভালো হতো তাহলে কিন্তু আমাদের দেশের চেহারা পাল্টে যেত। রাজনীতি, এবং আমার মনে হয় যে আমরা শাসক হিসেবে আমরা খুবই মানে নিম্নমানের, শাসন করতে চাই না একেবারেই। শাসক হয়ে ডিসঅনেস্টি, একেবারেই একেবারে মানে লজ্জাগত, এবং ফলে দুঃশাসনের ফলেই যা আমরা দেখছি হচ্ছে। তারপরে একজন দুজন টিচারকে বলে একটু অ্যাসাল্টও করার চেষ্টা করা হয়েছিল, কারণ আর্টস ফ্যাকাল্টিতে ওখান দিয়েছিল, আর্টস ফ্যাকাল্টিতে একদল ছাত্র স্লোগান দিতে দিতে আসছিল, বিশেষ একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন টিচারকে, ভাগ্যবশী টিচার তখন ছিলেন না, থাকলে তাকে অ্যাসাল্ট করে। তখন দেখলাম আমার ক্লাস হচ্ছিল, আমি বাইরে বেরিয়ে গেলাম যে কেন গন্ডগোল হচ্ছে দোতলায়। তখন দেখলাম আমার ক্লাসের ছেলেরা সবাই এসে আমার সঙ্গে এসে আমাকে ঘিরে ধরবে, যে স্যারের উপরে যদি এবার কিছু হয় সেই জন্য তারা প্রোটেকশন দেবে। আমি এটা পরে চিন্তা করলো, তাই তো এই ছেলেগুলো কেন আসবে, তার কেউ কিছু বলেনি, কিন্তু জাস্ট আমি বেরিয়ে আসার সঙ্গে তারাই এসে আমাকে অর্ডার করে ফেলবে। তখন বুঝলাম যে এরা আমার জন্য এই পড়া জরুরি, কারণ বই পড়লে অনেক কিছু শেখা যায়, জানা যায়, অন্যকে জানা যায়, অন্য সংস্কৃতি জানা যায়, এবং মানুষের প্রতি এক ধরনের দরদ সৃষ্টি হয়, যে মানব জাতির প্রতি। কারণ বই তো একটা অনেক দিগন্ত খুলে দেয় না, ফলে মানব জাতির প্রতি এক ধরনের দরদ যাকে বলে, সেই সিম্প্যাটিকো সেটা সৃষ্টি হয়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন। আমরা স্যার কৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মাই প্লেজার। তোমাকে ধন্যবাদ, এত কষ্ট করে এত যন্ত্রপাতি নিয়ে এসছো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ইন্টারভিউ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ।